জায়গাটায় স্বাভাবিক আছে, কিন্তু অস্বাভাবিক কোনটা? অস্বাভাবিকটা হচ্ছে যে ভারত যেটা বলতে চাইছে সেটা তো মুখ ফুটে বলতে পারছে না, কারণ ভারতের পররাষ্ট্র নীতিতে সেটি নিষেধ করা আছে। ভারতের পররাষ্ট্র নীতিতে ওটা বলার সুযোগ নেই যে শেখ হাসিনাকে আপনারা দেশে ফিরিয়ে নিন, এটা বলার সুযোগ নেই। তো সেই জন্য তারা ঘুরিয়ে ফিরিয়ে যে কথাটি বলছেন, আমাদের শামা ওবায়েদ যেমন আপনি বললেন যে 10টি চিঠির কথা বললেন, উনি যে ফেসবুকে যে বক্তব্যটি দিয়েছেন, সেই বক্তব্যটি দেওয়ার পরে যখন শোরগোল উঠলো তখন উনি অস্বীকার করলেন যে এটি আমাদের রাষ্ট্রীয় বক্তব্য না বা আমাদের সরকারের ভিউ না এটি, যে সম্পর্ক স্বাভাবিক করতে হলে ভারতকে উদ্যোগ নিতে হবে। তো এই যে কথাগুলো ওনারা বলেন সামাজিক মাধ্যমে, এই কথাগুলো বলার পরে যেটা হয় কি, যে যেটুকু স্বাভাবিকরণ হতে যাচ্ছিল সেটা আবার ওই জায়গাটায় থেমে যায়। তো ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এই যে বরফ গলবে, এই বরফ গলার বিষয়টাই আমি বিশ্বাস করি না। বরফ গলার কোনো সুযোগ নেই। এমনিতে আমাদের সাথে বাণিজ্যের একটা বিশাল ফাড়া আছে, একটা বিশাল গ্যাপ আছে বাণিজ্যের, সেইটা তো অন্য বিষয়। কিন্তু ভারতের গত 2 বছরে আমাদের বাণিজ্যের যে সমস্যাগুলো তৈরি হয়েছে ইউনূস সরকারের আমলে, এই যে সেভেন সিস্টার দখল করে নেওয়ার লাগাতার হুমকি দেওয়ার কারণে ভারত যে ফ্যাসিলিটিস গুলো প্রত্যাহার করে দিয়েছে বাংলাদেশকে, সেই ফ্যাসিলিটিস গুলো এখন পর্যন্ত চালু হয়নি। সে চালু না হওয়ার কারণে আমাদের রেডিমেড গার্মেন্টস শিল্পটা ধুকছে, এখন রীতিমতো রীতিমতো ধুকছে। তো সেইটি ভারতের মাথা ব্যথার কারণ না। ভারত এখন বিপদে পড়ে গেছে কোন জায়গাটায়? শেখ হাসিনা তাদের পরামর্শ নিয়ে হোক বা নিজের চিন্তায় হোক বা কোনো কারণে হোক, যে ঘোষণাটি দিয়ে দিয়েছেন, এই ঘোষণাটি দিয়ে দেওয়ার ফলে ভারতের এখন এই জায়গাটায় অ্যাক্টিভ না হয়ে কোনো উপায় নেই, অ্যাক্টিভ হতেই হচ্ছে। তো সেই অ্যাক্টিভ হওয়ার জন্য পরাগ জৈন বাংলাদেশে এসেছেন, এটা আমি বিশ্বাস করি না। তাহলে কি ঘটলো? কালকেও তো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলে বসলেন যে ভারতকে তিনি বুঝিয়ে দিয়েছেন যে ভারত শেখ হাসিনাকে দিল্লিতে সংবাদ সম্মেলন করতে দেওয়ার মাধ্যমে বাংলাদেশের একটি স্তম্ভ জুডিশিয়ারিকে অপমান করেছে, এবং পররাষ্ট্রমন্ত্রীর ফেসবুক থেকে, মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক থেকে যে বিবৃতিটা দেওয়া হলো বাংলাদেশে, সেটাতে ওই যে কূটনীতি রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই, এই মূল গ্রামারটাই ফলো করা হলো না। সেখানে স্পষ্ট করে সরকার লিখলো, কোনো দিন বাংলাদেশের রাজনীতিতে আর শেখ হাসিনা, গণহত্যাকারী শেখ হাসিনা আর তার মাফিয়াদের জায়গা হবে না। তাহলে সেই সরকার হঠাৎ করে আজকে আবার বলেন শেখ হাসিনা ফিরবেন পূর্ণ নিরাপত্তায়, তারপর এলে পূর্ণ নিরাপত্তা পাবেন এবং তিনি বিচারের মানে ন্যায় বিচার পাবেন। আমার প্রশ্ন হচ্ছে, যারা বিভিন্ন গোয়েন্দা সূত্রের বরাতে পরাগ জৈন এসেছেন সে কথা যেমন লিখেছেন, ভারতীয় সংবাদ মাধ্যম তো কোনোটা যাদের গোয়েন্দাদের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক, তারা তো এটাই লিখেছেন যে ভারত চায় সামরিক বিমানে পূর্ণ নিরাপত্তায়, যেমন তাদের অতিথি শেখ হাসিনাকে ভারত নেওয়া হয়েছে, পূর্ণ নিরাপত্তায় বিএনপি সরকার নিয়ে আসুক। তো আমার প্রশ্নটা খুব মানে সাধারণ কৌতূহল থেকে, যে কি হলো যে এই শেখ হাসিনার কোনোদিন বাংলার মাটিতে জায়গা হবে না। আজকে তারেক রহমানের খাস লোক বলছেন শেখ হাসিনা ফিরবেন, পূর্ণ নিরাপত্তায় ফিরবেন। এটা হচ্ছে কি, যে খাঁটি বাংলায় যদি বলি তাহলে হচ্ছে যে গাধা জল ঘোলা করে খায়। আমাদের ব্যুরোক্রেসির সমস্যাটা হচ্ছে, আমাদের ব্যুরোক্রেসি কোনো বিষয়টাকে সহজ রাখতে পারে না, জটিল করে ফেলে। জটিল করে একটা ঘোট পাকিয়ে লেজে গোবরে করে তারপরে সেটাকে আবার তাদের গলদকরণ করতে হয়। আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে কথাটি বললেন, এই কথাটি তো 2 বছর আগের কথা। আপনি যে কোনো ডিপ্লোম্যাটের জানা উচিত যে শেখ হাসিনাকে ভারতে যাওয়ার পরে তাকে প্রত্যর্পণ করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের সঙ্গে ভারতের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এই বন্দি প্রত্যর্পণ চুক্তির ভিতরে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের কোনো ধারাতে শেখ হাসিনা পড়েন না, সুতরাং তাকে ভারত ফেরত দেবে না। আপনি ইন্টারপোল পর্যন্ত, ওই যে আসিফ নজরুল বারবার চিৎকার করে বলতো ইন্টারপোলে চিঠি দিয়েছি, রেড কর্নার চিঠি দিয়েছি, এই স্টুপিড টাইপের লোকটার বোঝা উচিত ছিল যে ইন্টারপোল কখনো পলিটিক্যাল লিডারশিপের লেনদেনটা করে না। তারা কোনো আসামি মাফিয়া বা তাদেরকে পাঠায় সেখানে যাকে ধরতে পারছে না সেই দেশটি, তারা তাদের ইন্টারপোলের মাধ্যমে, তাদের নেটওয়ার্কের মাধ্যমে ধরে পাঠায়। শেখ হাসিনা কোনো মাফিয়া না, শেখ হাসিনা কোনো সাধারণ ক্রিমিনাল না, তিনি একজন পলিটিক্যাল লিডারশিপ। সেই পলিটিক্যাল লিডারশিপের ব্যাপারে ইন্টারপোল কিচ্ছু করে না, এই বিষয়টি আসিফ নজরুল জানতেন, তারপরেও সেই চাপাগুলো মেরেছেন। এই বিষয়টি খলিলুর রহমান জানেন যে ভারত কখনো প্রত্যর্পণ করাবে না, কারণ আমাদের সঙ্গে ভারতের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এবং 2013 সালে ওই টার্মস অ্যান্ড কন্ডিশনের ভেতরে আরো কিছু কিছু ক্লজ ঢুকেছিল,
যে ক্লজগুলো এত সেন্সিটিভ, যে ক্লজগুলো মীমাংসা করা কারো পক্ষে সম্ভব না, সেই ক্লজের কারণে আপনার দালাই লামা 54 বছর ধরে ভারতে বসে আছে, চীন কিচ্ছু করতে পারেনি। চীন বাংলাদেশের মতো এরকম প্রথম 1-2 বছর ঘন ঘন চিঠি দিত, এক পর্যায়ে বন্ধ করে দিয়েছে, সম্ভব না। তো আমাদের খলিলুর রহমান যখন জানেন যে শেখ হাসিনা প্রত্যার্পণ করবেন না, তাকে প্রত্যাবর্তন করাতে হবে, তো উনি তারপরেও এই প্রত্যার্পণ এবং প্রত্যাবর্তনের এই ভাষা নিয়ে উনি একটা ভাষণ দিয়েছেন যে ভারত এইটা এই লঙ্ঘন করেছে, সেই লঙ্ঘন করেছে। আরে বাবা, তুমি তো জানো যে তুমি ফেরত পাবা না, তাহলে তুমি কন্টিনিউয়াসলি চিঠি দিয়ে যাচ্ছ কেন? কেন চিঠি দিয়ে যাচ্ছ? এবং ভারত প্রত্যেকবারই বলছে আমরা বিষয়টি ভেবে দেখছি, আমরা বিষয়টি ভেবে দেখছি। আসলে কি করছে? ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিচ্ছে, তাই না? তো এখন যখন ভারত এখানে পাঠাতে চাইছে, পরাগ জৈনের মাধ্যমে হোক বা ত্রিবেদীর মাধ্যমে হোক বা অন্য কোনো চ্যানেলে হোক, ভারত স্পষ্ট করে 3টি পয়েন্ট তুলে ধরেছে। নাম্বার 1 পয়েন্ট, শেখ হাসিনাকে আপনার ট্রাভেলস ডকুমেন্ট ইস্যু করতে হবে, যেহেতু তার পাসপোর্ট সিজ করা হয়েছে, তাকে ট্রাভেল ডকুমেন্টস ইস্যু করে তাকে দেশে ফিরিয়ে তাকে আইনের সুরক্ষা দিতে হবে। অর্থাৎ আপনি তাকে বাঁচাবেন মারবেন সেইটা কিন্তু না, আইনের সুরক্ষা। আপনার দেশের প্রচলিত আইনে যে বিষয়টি বলা আছে সেই সুরক্ষা তাকে দিতে হবে, এবং তিনি যেন আইনের সর্বত অধিকারটি পান সেটি নিশ্চিত করতে হবে। তো এই বিষয়গুলো একটাও কিন্তু ধমক না, এই বিষয়গুলো একটাও কিন্তু চাপিয়ে দেওয়া না, এই বিষয়গুলো যে কোনো একজন মানুষের জন্য প্রযোজ্য হতে পারে। শেখ হাসিনার জায়গায় অন্য যে কেউ হোক, তার জন্য এটা প্রযোজ্য হতে পারে। এইটা এতদিন পরে আমাদের পররাষ্ট্র দপ্তরের হোক বা সরকারের হোক মাথায় এসছে যে একটা মানুষকে আমাদেরকে এয়ারপোর্টে ফাঁসি দিয়ে দেবো, এই বালখিল্যতাপূর্ণ কথাটা বলা উচিত না, আমাদেরকে এই জায়গাটায় আসতে হবে। এখন এইটাকে যদি আপনি ধরে নেন যে এটা সার্জিও গোর, পরাগ জৈন বা দীনেশ ত্রিবেদী এদের ত্রিমুখী কূটনীতিক চালের ফলে এই বোধোদয় হলো, হতে পারে। অথবা আমার কাছে যেটা মনে হয় সেটা তারা আগে থেকে জানতেন, সেটা ফাইল আপ করা ছিল, চাপা ছিল। এখন যখন দেখলেন যে না, মান রক্ষা করা যাচ্ছে না, এটা আন্তর্জাতিকভাবে আমাদের ডিসক্রেডিট হবে, আমরা পৃথিবীর কোথাও মুখ দেখাতে পারবো না, এবং হিউম্যান রিসোর্স থেকে যতগুলো হিউম্যান রাইটস যারা ফলো করে তারা সবাই সরব হয়ে উঠবে, অ্যামনেস্টি থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত, তখন তারা বাধ্য হয়ে বলছেন তিনি আইনি সুরক্ষা পাবেন, তিনি আইনি সুরক্ষা পাবেন, তাকে এই দেওয়া হবে। আমরা জানি না কি করা হবে, সেটা ভবিষ্যতের ব্যাপার, ডিসেম্বরের ব্যাপার। কিন্তু এইটাতে আমার কাছে যেটা মনে হয়েছে যে এইটা কোনো শুভ বুদ্ধির উদয় হয়নি, এটা হলো একটা পলিটিক্যাল একটা বার্গেনিং এর জায়গা রেখে, একটা পলিটিক্যাল বার্গেনিং এর জায়গা রেখে একটা ডিপ্লোম্যাটিক স্টেপ নিচ্ছে বাংলাদেশ, নাথিং এলস। কিন্তু একটা তো জেদাজেদির ব্যাপারও যদি বলি, যে বাংলাদেশ যেমন বারবার বলেছে ভারতকে প্রত্যর্পণ করতেই হবে, ভারতও তো প্রত্যর্পণের কথা কানেই তোলে নাই। ওই যে আপনি একটু আগে বললেন ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিয়েছে ওই প্রত্যর্পণের অনুরোধ বা তার সেই চিঠি। তাহলে শেষ পর্যন্ত এখন বাংলাদেশকে মেনে নিতে হচ্ছে যে ভারত প্রত্যর্পণ করবে না, এবং শেখ হাসিনা যে ঘোষণাটা দিয়েছেন বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করবেন, সেটার ব্যবস্থা করাই তার মানে বাংলাদেশ সরকারকে মেনে নিতে হয়েছে। তাহলে আপনি দেখেন, আপনি যে বললেন সরকার আসলে একটা জামাত এনসিপি কে সামাল দিতে এক রকমের একটা খেলা খেলতে চাইছে, যে দেখেন ভারতের চাপে করতে হচ্ছে, আসলে এটা ছাড়া তাদের আর কোনো উপায় ছিল না। কিন্তু এটা কি মানবে তাদের প্রতিপক্ষরা? তাদের প্রতিপক্ষরা তো বলে দিয়েছে প্রত্যর্পণের আগে কোনো সম্পর্ক হবে না, প্রয়োজনে তুরস্ক চীনের সাথে সম্পর্ক। না, এটা এটা তারা পারবে না, এই জন্য পারবে না যে এখানে শেখ হাসিনার যে ঘোষণাটা, এটা একটা ফ্যান্টাস্টিক গেম। আমি যদি এটাকে গেম ধরি, এটা একটা ফ্যান্টাস্টিক গেম। এটি ভারতের পরামর্শে হোক বা নিজের নিজে নিজে উদ্ভাবন করে হোক বা দলীয় লোকদের সাথে মিটিং করে হোক, তিনি যে বলটি ছুড়ে দিয়েছেন বিএনপির কোর্টে, এটা ছুড়ে দেওয়ার ফলে যেটা হচ্ছে, ভারত ইজিলি এখান থেকে বাইপাস করে বেরিয়ে যেতে পারে। ভারতের কোনো রকম কোনো গায়ে পানি লাগবে না। ভারত স্পষ্ট করে বাংলাদেশকে বলতে পারে তোমাদের দেশের নেত্রী তোমাদের দেশে ফিরে গেছে, এবং ফিরে গেছে তার নিজস্ব সিদ্ধান্তে। আমরা তাকে এখান থেকে উচ্ছেদ করিনি বা আমরা তাকে এখান থেকে পুশ ইন করিনি, তোমাদের উপর চাপিয়ে দিইনি, তিনি নিজে ফিরে গেছেন, এবং তাকে তার আইনি অধিকার দেওয়া তোমাদের দেশের সংবিধান অনুযায়ী দিতে হবে। এটা আমাদের চাপ না, এটা ভারত বলে কিন্তু ভারত নিজের দায়টা এড়িয়ে যেতে পারে। এখন যতই বিএনপি মনে করুক যে ভারতের এই কথা মেনে নিয়ে মেনে নিলে জামাতের সঙ্গে তার একটা সম্পর্ক খারাপ হবে, এনসিপির সঙ্গে সম্পর্ক খারাপ হবে, এইটাকে বিএনপি গুরুত্ব এই জন্য দেবে না যে তার চেয়ে বড় সম্পর্ক খারাপ হবে হচ্ছে শেখ হাসিনার বিষয়টাকে
প্রপারলি হ্যান্ডেল করতে না পারলে খারাপ হবে কোন জায়গাটায়, যে আগামী ডিসেম্বরে ডোনাল্ড ট্রাম্পের যে মিড টার্ম ইলেকশনটা আসছে, সেই মিড টার্মের আগে উনি এমন কোনো পদক্ষেপ নেবেন না যে পদক্ষেপ তাকে ডেমোক্রেটদের জন্য পাল্লা ভারী করে দেয়। কোনো পদক্ষেপ নেবেন না। সেই জন্য উনি আমেরিকাতে কিন্তু একটা খবর আপনি কালকে হয়তো দেখেছেন, কোনো মিডিয়াতে এসেছে যে আমেরিকা নতুন করে আবার রেজিম চেঞ্জের কথা চিন্তা করছে। রেজিম চেঞ্জের কথা চিন্তা করছে মানে কি, বাংলাদেশে যে রেজিম চেঞ্জটা হয়েছিল তার যে কাঙ্ক্ষিত বিষয়গুলো পাওয়ার দরকার ছিল তা তো পেয়ে গেছেন তারা। বাংলাদেশে তো সোনার খনি নাই, যে সোনার খনি তারা সোনা তুলে নেবে। বাংলাদেশ থেকে যে তারা নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা করানোর দরকার ছিল দীর্ঘদিন ধরে, বাংলাদেশে একটা পাইপ লাগিয়ে শুষে নেওয়া, ওটা তো হয়ে গেছে। ওইটা তারেক রহমান নষ্ট করতে পারেনি, স্থগিত করতে পারেনি। সুতরাং আমেরিকার এখানে পাওয়ার নতুন করে কিছু নাই। আমেরিকা এখন চাইছে যে বিশ্ব জনমতের সাথে তাল রেখে বাংলাদেশে একটা ইনক্লুসিভ একটা বাতাবরণ তৈরি হোক, ইনক্লুসিভ একটা ডেমোক্রেসি সেখানে চর্চা হোক। ইনক্লুসিভ ডেমোক্রেসি চর্চা হলে অ্যাটলিস্ট সেখানে এই যে ফান্ডামেন্টালিস্ট যারা আছে, জঙ্গিবাদ যেটা আছে সেটা উত্থান হবে না। ওইটা উত্থান হলে আমাদের আবার বাড়তি টাকা খরচ করে ওখানে সৈন্য পাঠাতে হবে। এই যে বিষয়গুলো কাজ করছে জিওপলিটিক্যাল, সমস্ত বিষয়গুলোর কেন্দ্রবিন্দুটা হচ্ছে শেখ হাসিনার আশা এবং স্টে করা। এইটুক হলেই কিন্তু বাদ কারণ বাকি জিনিসগুলো থেমে যাবে। আমি সবসময় আবার রেজিম চেঞ্জের বিষয়টা তো আমেরিকার একদম যে কপি বুক রেজিম চেঞ্জ অপারেশন গুলো হয়েছে, আপনি আরব স্প্রিং এও তো তারা তো প্রথম নির্বাচনের পরেই যে সরকার চলে আসছে, কোথাও তাদের সেই সরকার পছন্দ হয় না, এরপর তারা সেই সরকার আবার ফেলে দেওয়ার ব্যাপারেও সক্রিয় থেকেছে। কাজেই সেটা খুবই একটা মানে আমেরিকার কপি বুক বটে। কিন্তু সিস্টেম, হ্যাঁ। জামাত এনসিপি কে সামলাবে কি করে? জামাত বিএনপি এনসিপি কে সামলাতে শেখ হবে, হাসিনা সামলাতে হবে না এই জন্য যে আপনি মোটেই অবাক হবেন না যদি জামাতের পক্ষ থেকে শেখ হাসিনার নিরাপত্তার বিষয়ে সরকারের কাছে আবেদন জানানো হয়। আমি পলিটিক্সে শেষ বলে কোনো কথা নেই, এটা যেমন বিশ্বাস করি, তেমনি কিছু কিছু সংগঠন আছে তাদের পলিটিক্যাল স্টেবিলিটিটাকেও আমি বিশ্বাস করি না। তারা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের মোড় নিতে পারে, তার ভিতরে সেরকম একটি সংগঠন হলো জামাত। সে যে কোনো মুহূর্তে তারেক রহমানকে বলতে পারে যে শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করুন, বলতেই পারে। কারণটা হলো কি, যে জামাতের যে আশা ছিল যে জুলাই ঘোষণাকে সরকার বাস্তবায়ন করবে, জুলাই ঘোষণাকে বাস্তবায়ন করলে তারা তাদের যে সংখ্যাটা, সেই সংখ্যাটাকে প্রায় বিএনপির কাছাকাছি নিয়ে আসতে পারবে। এখন যদি বিএনপি 233 হয়, জামাত 72 হয়, কিন্তু যখন জুলাই ঘোষণা বাস্তবায়ন হবে সেই সময় কিন্তু তারা একটা ট্যাক্টফুলি বিএনপির কাছাকাছি চলে আসবে, এবং তখন তারা আমাদের সংবিধানটাকে মোটামুটি চটি বই বানিয়ে ফেলবে, সংশোধন করে টরে মানে ফেললো না, উচ্চপক্ষ হবে তখন। হ্যাঁ একদম চটি বই বানিয়ে ফেলবে ফরাদ মাজারের তত্ত্ব অনুযায়ী। তো সেইটা জামাত পারেনি, সেইটা জামাতের একটা ক্ষোভ আছে। সেই কারণে জামাত বিএনপির উপরে ক্ষেপেও আসে, কারণ জামাত মনে করছে যে এই কথাটা বিএনপি কে না হয়ে যদি আওয়ামী লীগ থাকতো আজকে, এবং বিএনপি যদি ইন্ডিয়ায় থাকতো, তাহলে আমরা আওয়ামী লীগকে বিশ্বাস করাতে পারতাম, কিন্তু বিএনপি কে তো বিশ্বাস করাতে পারছি না, কারণ এরা 20 বছর পর ক্ষমতা পেয়েছে, এরা এক বিন্দু ছাড় দিতে রাজি না, তাই না? তো সেই জন্য জামাত যে একেবারে বিএনপির উপরে খাপ্পা হয়ে যাবে, খাপ্পা হয়ে আন্দোলন করবে, আমার মনে হয় না। আপনার তার মানে কি পুরো ব্যাপারটা দেখে মনে হচ্ছে যে শেখ হাসিনা মানে তখন মনে হয়েছে মে মাস থেকে তো বলা শুরু করলেন মাথা উঁচু করে দেশে ফিরবো, তারপর বললেন এবছরেই ফিরবো, তারপর বললেন ডিসেম্বরেই ফিরবো, এবং আপনি সত্যি মানে খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন। উনি কিন্তু প্রথম ওই রয়টার্সের সাক্ষাৎকারেই বলেছেন যে কারণ সরকার তো ক্রমাগত চিঠি দিচ্ছে ভারত সরকারকে, আর তো চিঠি দেওয়ার দরকার নেই, আমি নিজেই যেতে রাজি। কাজেই উনার কৌশলের জায়গাটাও ওখানে পরিষ্কার করেছিলেন। তো এখন আপনার মনে হচ্ছে যে এই বিষয়ে আলোচনাটা একটা এমন জায়গায় যাবে যে কোনো সংবাদ মাধ্যম বলছে যে শেখ হাসিনা ডিসেম্বরে কেন, ভারতেরই সেপ্টেম্বরেও তো ফিরতে পারেন, মানে এই বিষয়টা কি খুব এগিয়ে আসবে? এরপরে কি সরকারি ঘোষণা দেবে যে সরকার প্রস্তুত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য? আমি এখানে টেকনিক্যাল কারণে আমি সবকিছু বলবো না, তবে বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনা এমন একটি কথা বলেছেন যে এটাকে যদি আমি সাইক্লোন ধরি, তো এই সাইক্লোনটার প্রথম যে ঝাপটাটা, সেই ঝাপটাটা টোটালি সরকারের উপরে, বিএনপির উপরে।
এর যে সেকেন্ড ঝাপটাটা, আফটার শক যেটাকে বলি আমরা ভূমিকম্পের, সেই আফটার শকটা হচ্ছে জামাত সহ অন্যান্য গ্রুপের উপরে। এবং এরপরে যে স্থিতি অবস্থা, সেই স্থিতি অবস্থা হচ্ছে যে আওয়ামী লীগের যে যদি 60% সমর্থক থেকে থাকে, শেখ হাসিনার এই ঘোষণার পরে সেটা বেড়ে 80% হয়ে গেছে। একটা ঘোষণাতে শেখ হাসিনার এতগুলো অ্যাচিভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। অ্যাচিভমেন্ট যদিও এখনো অর্জিত হয়নি, কিন্তু অ্যাচিভমেন্টের ওয়ে গুলো কিন্তু খুলে গেছে। তো সেই জায়গাটায় এসে আমার কাছে মনে হচ্ছে যে জামাত, এনসিপি এখানে কোনো কাউন্টেবল ফ্যাক্টর না, এনসিপি কোনো কাউন্টেবল ফ্যাক্টর না, জামাত হচ্ছে একটা ফ্যাক্টর। তো জামাতের বিষয়টা, জামাত খুব প্র্যাকটিক্যালি বোঝে, জামাত খুব প্র্যাকটিক্যাল একটা দল। জামাত খুব ভালো করে বোঝে যে ভারতকে তিন দিকে রেখে আমরা যদি কালকে বিএনপি কে সরিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসি, আমরা 7 দিন টিকতে পারবো না। ভারত আমাদের কিচ্ছু করবে না, ভারত আমাদেরকে সার্জিক্যাল অপারেশনও করবে না, ট্যাঙ্ক পাঠাবে না, বিমান পাঠাবে না, কিচ্ছু করবে না, স্রেফ আমরা 7 দিন টিকতে পারবো না। এটা জামাত কিন্তু ভালো করে বোঝে। সেই জন্য জামাত কখনোই আপনার হচ্ছে বাঘ বা সিংহের ভূমিকায় থাকবে না। তারা অলওয়েজ বাঘ সিংহ খেয়ে যাওয়ার পরে তারপরে ওই মৃতদেহটার উপরে আসবে। জঙ্গলে আপনি দেখবেন যে বাঘ সিংহ খেয়ে যাওয়ার পরে সিরিয়াল দিয়ে কিন্তু পেটস গুলো আসে, সর্বশেষ আসে হচ্ছে পিঁপড়ে টিপড়ে ছোট ছোট প্রাণীগুলো। তো জামাত হচ্ছে এই জায়গাটায় হচ্ছে খুব ট্যাক্টফুল, বিএনপি থেকে অনেক ট্যাক্টফুল। জামাত এখন পর্যন্ত আপনি দেখুন যে শেখ হাসিনার ঘোষণার পরে কোনো স্টুপিড বক্তব্য দেয়নি। তাকে ফাঁসি দিয়ে দেব, তাকে এয়ারপোর্টে নামতে দেব না, হ্যাঁ তিনি জীবনেও আসতে পারবেন না, কখনো বলেননি। জামাত থেকে কিন্তু এই বক্তব্যগুলো আসেনি। তো আমার ধারণা জামাত ব্যাপারটাকে বিএনপি এবং আওয়ামী লীগের কামড়া কামড়ির মধ্যে দেখবে, এবং তার যে জায়গাটায় সুবিধা হবে, এই দুই পক্ষের যে পক্ষে গেলে সে বেনিফিটেড হবে, সে দাম করে সেই পক্ষে চলে যাবে। কিন্তু বিএনপি এই পুরো প্রক্রিয়াটা মানবে কেন? মানে সব সময় আমি দেখি ভারতের বিশ্লেষক, সাংবাদিক, কলামিস্টরাও দালাই লামার কথা মনে করান যখনই তাদেরকে এটা বলা হয় যে শেখ হাসিনাকে কেন তারা 2 বছর ধরে রেখে দিয়েছেন, কেন প্রত্যর্পণ করছেন না। কিন্তু দালাই লামা তো ঘোষণা দেন নাই কোনোদিন যে তিনি এই মাসের মধ্যে দেশে ফিরবেন। হ্যাঁ, এবং দালাই লামার এই যে আপনি মানে এই ঘোষণার সাথে সাথে যেটা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির কোনো পোস্ট আসে, হাহারি অ্যাক্ট। হ্যাঁ, পুরো এবারের আগস্টের দ্বিতীয় বার্ষিকীটা 5ই আগস্টের পুরো মানে একে তো এরা মারামারি করলেন চরমভাবে, সকল অনুষ্ঠানে জাতীয় অজাতীয় সকল অনুষ্ঠানে মারামারি করলেন, সেটা তো একটা তাদের সম্মানহানি করলোই। এমনিতেও মানে একটা মানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও মনে হচ্ছে যে মানুষের মানে একদম বাঁধ ভেঙে গেছে, মানুষ এখন এদের নিয়ে হাসছে। আপনার সংগ্রাম মিছিল মিটিং করছে, প্রত্যেক দিন মানুষকে ধরা হচ্ছে। আজকে আখতারুজ্জামান সাহেবকে মনে হয় ধরা হয়েছে, আমাদের একজন বর্ষিয়ান নেতা, মুক্তিযোদ্ধা, ডাকসুর জিয়া ছিলেন, উনাকে খুনের মামলায় ধরা হয়েছে। খুন করার জন্য একটা বয়স লাগে, সেই বয়সটাও তারা তোয়াক্কা করছে না। এই অবস্থায় দেশের এই হযবরল অবস্থা সৃষ্টি করে তারেক রহমান দেশ কি চালাতে পারবেন? উনারকে ধন্যবাদ যে এত তাড়াতাড়ি উনার একটা বোধোদয় হয়েছে যে না, এই অবস্থায় দেশ চলবে না। বাংলাদেশ আওয়ামী লীগ আপনার যে 1960 আজকের এই অর্ধ শতকের বেশি সময়ের যে সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ অনেক ঝড়ঝঞ্ঝার মধ্য দিয়ে তৈরি হওয়া একটি দল। আমরা যাদের কাছ থেকে রাজনীতি শিখেছি বা আমাদের বয়সের বা আমাদের কাছ থেকে যারা রাজনীতি শিখেছে, আমরা সবাই বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছি, এবং আমাদের পূর্ব নেতৃবৃন্দ যারা, পূর্বপুরুষ যারা নেতৃত্ব দিয়েছেন, যাদের কাছ থেকে আমরা শিক্ষা পেয়েছি, তাদের আন্দোলন সংগ্রামের একটা দীর্ঘ ধারাবাহিক অভিজ্ঞতা আছে। এখন আমরা কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা, আমি প্রায়ই অনেক কর্মীদের সাথে আমার যোগাযোগ হয়, আমি জানি না জিয়া করিম ভাইয়ের সাথে কিভাবে কতটুকু যোগাযোগ আছে, আর আমাদের কমরেড বাস্তবতার নিরিখে বলবেন অবশ্যই। তো আমি মনে করছি তারেক রহমান ভয় পাইছে, খাস বাংলায় বললে তারেক রহমান ভয় পাইছে। আর ওই যে টুকাই যারা চিল্লাচিল্লি করতেছে, এই চিল্লাচিল্লির সাথে আমি আমার পার্সোনাল একটা ঘটনা এড করতে চাই। মৌচাক মার্কেটে গিয়েছিলাম আমার মামির সাথে, আমার 3.5 বছরের একটা বোন ছিল সাথে, শপিং করতে। তো আমার বোনটা
হঠাৎ করে একটা কাপড় ধরে বলল সেইটা কিনবে, খুব জিদ্দি। তো মামি বলছে না আমি দেব না। এক পর্যায়ে সে সব কাপড় চোপড় খুলে ফেলছে, তার গায়ে যে কাপড় চোপড় ছিল তাও খুলে ফেলছে। খোলার পরে তো এখন তো নিরুপায়, মামি ওই কাপড়টা কিনে দিছে। তো আমি মামিকে বললাম, মামি আমিও কি খুলবো নাকি? কি না, আমি শার্টটা খুলি তাহলে তো আমিও কিছু একটা পাবো। তো এদের অবস্থা হয়েছে আপনার এই যে এনসিপি নামক এই দানবদের, দানব না আসলে টুকাইদের যে অবস্থা, তারা কিছু হলেই বলে আমরা এই কারেঙ্গা তেং কারেঙ্গা। আরে বেটা তুই এই কারেঙ্গা তেং কারেঙ্গা, জামাত বিএনপির পিছনে দৌড়াইতে দৌড়াইতে এসে সংসদে কয়েকটা সিট নিছো জামাতের বুটে, তোমাদের কি ছিল? যাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করো, নিজ শক্তিতে করে দেখো তুমি কি শেখ হাসিনা বাংলাদেশে আসবে কি আসবে না সেটা নিয়ে তুমি ধমকাধমকি করো, কিচ্ছু করতে পারবে না, বুঝছেন? ওদের সেই ক্ষমতা নেই। এর আগে তারা ছিল ইউনুসের এবং আমাদের সেনাবাহিনী, আমেরিকা, পাকিস্তান, টার্কি, এদের সকলের ছত্রছায়ায়। আস্তে আস্তে এখন আপনার তারেক রহমানের একটা নির্বাচিত সরকার এসেছে, সুতরাং পরাশক্তিগুলো সেই নির্বাচিত সরকারের সাথেই এখন ডিল করবে। তাদের এই অবস্থাটা তারা টের পেয়েছে বলেই তারা বলছে যে তারা এটা বাধা দেবে। তাদের বাধা দেওয়ার সেই শক্তিটুকু কতটুকু আছে তারা নিজেরাই নিজেদেরকে জিজ্ঞেস করুন। আমরা জানি শেখ হাসিনার আসার বিষয়টি খুবই শক্তিশালী অবস্থায় আছে, যার জন্য আপনার ভারতের রর চিফ মিস্টার জৈন উনি আরো 3 জন সফর সঙ্গী সহ এসে মিটিং করে গেছে। তারেক রহমানের সাথে ত্রিবেদীর মিটিং এর পর পররাষ্ট্র হাই কমিশনার ত্রিবেদীর মিটিং এর পর ত্রিবেদী আবার ভারতে গেছেন। তার মানে এখানে একটা বিশাল ডিলিংস হচ্ছে। আসেন শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং আরেকটা কি শব্দ আপনি বললেন, প্রত্যায়ন। শেখ হাসিনা প্রত্যাবর্তনই করবেন, উনি নিজে আসার জন্য প্রত্যর্পণ, সরকারের ভাষায় প্রত্যর্পণ, আর প্রত্যর্পণ হলো তারা চাচ্ছে যে ইন্ডিয়া শেখ হাসিনাকে তাদের দাবি অনুযায়ী তাদের হাতে আইনানুগভাবে হস্তান্তর করবে। এই বিষয়ে জিয়া করিম ভাই বলেছেন যে প্রত্যেকটা দেশের একটা কূটনৈতিক নর্ম আছে, সেই নর্মের বাইরে গিয়ে আমরাও কিন্তু শিলং সালাউদ্দিনকে শিলং থেকে আনতে পারিনি। আমরা বলতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন 10 বছর শিলং সালাউদ্দিন শুনেছি ওইখানে বসে বসে আবার ঠান্ডা গরমের মধ্যে খুব আনন্দেই ছিলেন পাহাড়ি ইয়েগুলোতে। তো সেটা যদি সম্ভব হতো, আউলফল কথা বলে তো রাষ্ট্র পরিচালনা হয় না ভাই। আপনি যখন যা ইচ্ছা তাই বলবেন, তাহলে ভারত যদি আমাদের এতই ক্ষতিকারক, ভারত যদি আমার বাংলাদেশের জন্য একটা আপনার বিষাক্ত জিনিস, আপনারা ক্ষমতায় তো এই এনসিপি আর তারেক ইউনুস 18 মাস ছিল, শুধু তো লাফালেনি, কোনো তো কাজ হলো না। 7 সিস্টারের কাছে কি আপনি তো বর্ডারের নমেন্স ল্যান্ডেও যাইতে পারেন নাই। বর্ডারের নমেন্স ল্যান্ডে গেলে না হয় বুঝতাম যে বাসানী সাহেবের মতো ফারাক্কার সেই মিছিল নিয়ে গিয়েছিলেন এবং সেইখান থেকে ফিরে এসেছেন। এইসব নাটক তো আমরা বাংলাদেশে অনেক দেখেছি। এই নাটক দিয়ে বাংলাদেশ আর আগাতে পারছে না। ভাই বলেছেন 7% জিডিপি এখন এসে দাঁড়িয়েছে 3%-এ। আমরা শেখ হাসিনা তার নিজের ইয়েতেই আসবেন, কারণ ভারত ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বলে দিয়েছে যে উনাকে আমরা অতিথি হিসাবে এখানে থাকতে দিয়েছি, তার নিরাপত্তার দায়িত্ব আমাদের। আপনি একজন মানুষকে নিয়ে আসার আগেই ফাঁসির হুকুম দিয়ে দিয়েছেন, তাকে আপনি ফেরত আনতে পারবেন না। এটা কোন কূটনৈতিক নমসে ভারতের যে বিষয়গুলো আছে, তাদের আরো যে রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন দেশের আছেন, সেই হিসাব যদি মিলে কথা বলেন, সেই হিসাবের আলোকে কথা বলেন। শেখ হাসিনা আসলে নিজের উদ্যোগেই আসবেন এখানে। আর সেই সময় চলে গেছে। 5 তারিখ পরে কিছুদিন যে উচ্ছৃঙ্খল অবস্থা ছিল, আজকে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে, শেখ হাসিনা প্রতিনিয়ত সেটাকে মনিটরিং করছেন, নির্দেশনা দিচ্ছেন। সেটাকে ভারত তার কূটনৈতিক ভাষায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিচ্ছে কি দিচ্ছে না, সেটা তারা বলবে, আমাদের এখানে বলার কিছু নেই। ভারত আপনার গত ইয়ের পরে সাংবাদিক সম্মেলনের পরে
ভারতের আগে এবং পরে ভারতের যে বক্তব্য ছিল সেটা তাদের রাজনৈতিক, তাদের দেশের বক্তব্য, তাদের কূটনীতির বক্তব্য, তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা আসছি, শেখ হাসিনা আসছেন এবং আমরা কর্মীরা সবাই রেডি হচ্ছি। আমরা যদি সবাই সম্মিলিতভাবে এই রাজনীতিকে মোকাবেলা করি, আমরা দেশ ধ্বংস করার কোনো পরিকল্পনাই নেই। শেখ হাসিনা বারবার বলেছেন কোনো ধরনের ধ্বংসাত্মক কোনো কাজ না করার জন্য, কিন্তু আওয়ামী লীগ রেডি হচ্ছে। ধন্যবাদ। সঙ্গে থাকুন তৌহিদ ফিতরাত হোসেন। সাজিদুল হক রুবেল, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। ডাক্তার সাজিদুল হক রুবেল, কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, আপনাকে স্বাগতম। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই যে আমরা আজকে টাইটেল করেছি শেখ হাসিনার ব্যাপারে সরকারের নরম সুর, হঠাৎ করে আপনার কাছে কি মনে হচ্ছে একজন রাজনীতিবিদ হিসেবে এতদিন ধরে কিন্তু বারবার সরকারের তরফ থেকে এই জাহেদ সাহেব যিনি উপদেষ্টা, তিনি এর আগের সপ্তাহে যে ব্রিফ করেছেন, তার আগের সপ্তাহে, প্রতি সপ্তাহে তিনি ব্রিফ করেন, সপ্তাহে কোনো সপ্তাহে 2 বার ব্রিফ করেন, সব ব্রিফেই তিনি বলছেন শেখ হাসিনাকে তুলে দিতে হবে বাংলাদেশের হাতে। এবং আজকে ঠিক সুরটা নরম, এবং তিনি বলছেন যে শেখ হাসিনা আসলে সব ধরনের সুযোগ সুবিধা তাকে দেওয়া হবে এবং তার পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। ধন্যবাদ বিপুল ভাই। একই সাথে আমার দুই সম্মানিত সিনিয়র আলোচক, তাদেরকে শুভেচ্ছা। আর কি আমরা যারা বিশেষ করে এই মুহূর্তে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে গণতান্ত্রিক, প্রগতিশীল এবং বাম অভিমুখী যে রাজনীতি করবার চেষ্টা করছি, আমরা রীতিমতো প্রচন্ড স্রোতের প্রতিকূলে লড়াইটা লড়ছি আর কি। এবং সেই লড়াইয়ে আমরা কখনো কখনো দেখেছি আর কি যে আমাদের পাশেও কখনো কখনো দেখেছি, যখন বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থা, যে আমাদের পাশে মনে হয়েছিল যে বিএনপি বা বিএনপি মনে অনেক মানুষ, তারাও ইউনূসের সমালোচনা করছে, তারাও আমেরিকার সমালোচনা করছে, বা বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার সমালোচনা করছে, বা যে রজার খলিল বা রোজার রহমান তাকে নিয়ে এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানাচ্ছে, সেটার সমালোচনা করছে। তারপর দ্রুত নির্বাচন চাচ্ছে, দ্রুত দেশের গণতন্ত্রায়ন চাচ্ছে। তো এরকম একটা আবহাওয়া আমরা খেয়াল করেছিলাম, সেরকম একটা আবহাওয়া আবার এখনো খেয়াল করতেছি আর কি। যে এই মুহূর্তে আমি খেয়াল করতেছি, আজকে খেয়াল করতেছেন আপনি, কিন্তু আমার কোনো ভরসা নাই, ঠিক আছে? তো কখন যে তাদের সুর মানে ডান থেকে বাম থেকে ডানে চলে যায়, তার কোনো ভরসা নাই। অনেক রকম মানে বক্তব্য, এই যে ধরেন যার রয়েছে এপিএস তো বেশ অনেকদিন আগে 150 কোটি টাকার একটা ঘাপলায় পড়ে গেছিল। উপদেষ্টা ছিল যে ছাত্র উপদেষ্টা, তার হচ্ছে সে ছিল পোস্টার বয় আন্দোলনের পোস্টার বয়, মানে 24-এর আন্দোলনের পোস্টার বয় উপদেষ্টা হয়েছে। সেই উপদেষ্টার এপিএস 150 কোটি টাকার ঘাপলায় পড়ে গেছে, 150 কোটি টাকা সে হাতায় নিছে। 311 তার পদত্যাগ দাবি করছে বিএনপি, দাবি কইরে তারপর দেখলাম আবার হলো তার লগে বৈঠক টুটক করে, আবার এক সময় দেখা যায় তাকে ঢাকার ওই যে 9 আসন সম্ভবত, যে নিউ মার্কেট ধানমন্ডি আসন, এইটাই তাকে দিয়ে দেওয়ার পায়তারা করছিল। ঢাকা 10 আসন তাকে দিয়ে দেওয়ার পায়তারা করছিল। সে উল্টা বেয়াদবি করে না যে বিএনপি থেকে নিব না, এরকম উল্টা ভাব নিছে আর কি এনসিপি, বিএনপির না ইয়া লাগবে না আমাদের। তো একটু খুব অদ্ভুত আচরণ। এবারে একই আচরণ দেখলাম রজার খলিলের ব্যাপারে, একেবারে তাকে রজার রহমান নাম টান ডাইকে ডুইকে সালাউদ্দিন ভাই, তারপর দেখলাম যে লন্ডন বৈঠকে ইউনূসের সাথে একটা কি বৈঠক করে ফেললো, সবকিছু বিএনপি উল্টায় গেল, কিন্তু অন্যরকম হয়ে গেল। তো এখন মনে হচ্ছে যে চাপ খাইছে আর কি। তবে একটা কথা কি, আমি এটা বলছি, অন্য জায়গায় বলছি, আবারও এটা এখানে পুনর্বার উল্লেখ করতে চাই, যে যদি জিয়া ভাই একটা ব্যাখ্যা দিচ্ছেন যে র চিফ কেন আসছে, কিন্তু আমার ধারণা জিয়া ভাই এটা স্পেকুলেশন থেকে বলেছেন, তার ইয়ার থেকে,
তার যে প্রজ্ঞা থেকে তিনি এটা বলেছেন, তার হাতে যেমন ডকুমেন্টস থাকার কথা না, র তো ডকুমেন্টস তার কাছে আসবে। তো আমারও কাছে কোনো ইয়া নাই, কিন্তু আমি যেটা বলেছি আবারও যেটা বলতে চাই যে ভারতের পত্রপত্রিকাগুলো, এই যে ভারতের পরাগ জৈন, র চিফ, আরো 3-4জনকে নিয়ে এখানে এসছেন, এটাকে যথেষ্ট গুরুত্বের সাথে তারা এটা প্রচার করেছেন এবং এটা তারা নানান বিষয় বলেছেন। কিন্তু আমার দেশের মানে মিডিয়াতে পারলে জিনিসটা হচ্ছে গিয়ে ব্ল্যাক আউট হয়ে যাওয়ার মতো, ঠিক আছে, এবং খালি বলছে এটা একটা অফিসিয়াল ট্যুরে এসছে, কিন্তু বিষয়টা আসলে কি বলতে চায় কি বলতে চায় রয়ের চিফ, কি সেই কথা, সেটা আসলে হচ্ছে আমার দেশ থেকে জানা সম্ভব। হয়তো কয়েকদিন পরে ভারতের কোনো পত্র পত্রিকার মাধ্যমে বা সংবাদ সংস্থার মাধ্যমে আমরা জানতে পারবো, অর্থাৎ অন্যের মুখে ঝোল খাওয়ার মতো একটা ব্যাপার। মানে আমার দেশের সংবাদ মাধ্যম বা গণমাধ্যম বা আমার দেশের সরকার থেকে আমরা হচ্ছে গিয়ে এই বিষয়গুলা জানতেও পারবো না, আমরা বুঝতেও পারবো। ওখানে অনেক রকম ভার্সন আছে। তো একটা ভার্সন আছে যে তারেক রহমানকে রাজি করাইতে আসছে। কিসের জন্য রাজি করাইতে আসছে? যে ব্রিক্স এর যে কনফারেন্স, সেই কনফারেন্সে যাওয়ার। এটা আমরা সবাই জানি, আপনারা নিশ্চয়ই জানেন। তারপর একটু পুনরুক্তি করছি, সেটা হচ্ছে দেখেন বিমস্টেকের এই মুহূর্তে চেয়ারপারসন বাংলাদেশ, এবং সেই হিসাবে তারেক রহমান হচ্ছে বিমস্টেকের চেয়ারপারসন। ব্রিক্সে কিন্তু বাংলাদেশের ঢোকার কোনো সুযোগ নেই, বাংলাদেশ সেটার মেম্বার না। ব্রিক্সে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ পাওয়ার কোনো সুযোগ নাই। ব্রিক্সের এই সভায় তারেক রহমান, যে সভায় ভ্লাদিমির পুতিন থাকবেন রাশিয়া, যেখানে সি জিনপিং থাকবেন, যেখানে নরেন্দ্র মোদী থাকবেন, যেখানে লুলা ডি সিলভা থাকবেন ব্রাজিলের, এই যে জায়গাটা, সেই জায়গাতে ঢোকার একটা বড় সুযোগ হচ্ছে এখন এই মুহূর্তে তারেক রহমানের বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে, এবং সেইভাবে সেই এখন এটাকে মানে নিয়ে আমি দেখেছি যে এমন একটা ভাব বিভিন্ন জায়গায় যে না, যাবোই না ওখানে, কারণ কেন শেখ হাসিনা হচ্ছে গিয়ে ওখানে বক্তৃতা দিচ্ছে বা প্রেস কনফারেন্স করতেছে। বিষয়টা খুবই ইম্যাচিউর, একটা এত বড় একটা ডিপ্লোম্যাটিক জায়গা, এখানে ডিপ্লোম্যাটিক নর্মের তো ব্যাপার আছে, প্লাস মিনিমাম একটা প্রাগমেটিক চিন্তা থাকলে এগুলা করতে পারে না। কিন্তু আমার একটা ধারণা যে শেষ পর্যন্ত যাবে, শেষ পর্যন্ত ঠিকই যাবে, ঠিকই নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হবে, ঠিকই হচ্ছে সি জিনপিং এর সাথে বৈঠক হবে, ঠিকই পুতিনের সাথে কথা বলবার সরাসরি সুযোগটা হারাবেন না। তার আগে বলা যায় না, মানে সেই তো নল খসালি এত হাসালি কেন, তার আগে একটা অনেক রকম ব্যাপার স্যাপার, এই যে আপনার আছে ডাক্তার জাহেদকে দেখলাম, হ্যাঁ, এবং কি সামা ওবায়দকেও দেখছি খুব প্রম্পট রিয়াকশন একসময় কিছুদিন আগে ব্যক্ত করছে। এইগুলোর মধ্য দিয়ে একটা বিষয়টা হচ্ছে ক্যামোফ্লেজ তৈরি করা। এই ক্যামোফ্লেজ গুলো যদি তৈরি করতে থাকে বিএনপি, তাহলে কিন্তু বিএনপির সাথে এত বেশি লুকোচুরি যদি করে বিএনপি, এবং এত ঘন ঘন যদি তার সিদ্ধান্ত সে চেঞ্জ করে, ফাম্বল করে, তাহলে কিন্তু সে জনবিচ্ছিন্ন হবে। এটা একটা কমেন্টস রাখলাম। তারপরে হচ্ছে ঠিক এই মুহূর্তের প্রাসঙ্গিকতা, সেটা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসার সম্ভাবনা এবং তার ঘোষণাই তো হচ্ছে, আমি দেখলাম যে বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছু শুরু হয়ে গেছে, ঠিক আছে, শুধুমাত্র ঘোষণা, এটার হচ্ছে গিয়ে বাস্তবতা কতটুকু আছে কি নাই সেটা নিয়ে আলোচনা নয়। এত ঘোষণাতে দেখা যায় নানান জায়গায় কাপাকাপি শুরু হয়ে গেছে, নানান জায়গায় অনেক রকম প্রতিক্রিয়া, হ্যাঁ, নেতিবাচক হোক বা ইয়া হোক, অনেক প্রতিক্রিয়া শুরু করে দিছে। এবং আমি দেখেছি আমাদের আশেপাশে প্রচুর হচ্ছে গিয়ে নতুন নতুন মামলা শুরু হয়ে গেছে। এখানে অনেক নারীদেরকে শুনেছি যে তারা হচ্ছে গিয়ে 5ই আগস্ট 2024 পর তেমন ভাবে আক্রান্ত হয় নাই, তাদের ব্যাপারে কোনো মামলাও হয় নাই, কিন্তু তাদেরকে এই 2026 এসে 26 জুলাই আগস্টে তাদের মামলা হচ্ছে, ঠিক আছে, 26 সাল 2 বছর পর তাদের নামে মামলা করা শুরু করেছে। যে অনেকের নামে মামলা আছে, অনেকে অ্যারেস্টেড, অনেকে পলাতক, অনেকে দেশের বাড়ি চলে গেছে, জেলখানা তো প্রচুর আছে, প্রায় লাখো খানেক মানুষ আছে, কিন্তু আবার নতুন করে মানুষদেরকে কিন্তু মামলায় জড়ানো হচ্ছে শুধুমাত্র এই ঘোষণার পর। এবং এক ধরনের আতঙ্ক হচ্ছে গিয়ে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, গণগ্রেপ্তার সহ আর নানান বিষয় করার চেষ্টা করা। অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে যে
সরকারের মধ্যে একটা প্রতিক্রিয়া শুরু হয়েছে এটাকে দমন করবার জন্য। তারপর আবার যদি সরকার এখন নরম সুর নেয় তাহলে মানে কি আসলে দেশের জনগণটা গুরুত্বপূর্ণ বিষয় না, ভারতের থেকে কোনো চাপ টাপ এটাই হলো নরম হয়ে যাওয়ার খুব গুরুত্বপূর্ণ। যদি আমি বলতেছি আমার হাতে কোনো ডকুমেন্টস নাই, আমি জিয়া ভাইয়ের আলোচনা শুনে একটি অনুপ্রাণিত হচ্ছি আর কি, অনুপ্রাণিত হয়ে বলছি যে ওখানকার ঠেলা খেয়ে হচ্ছে গিয়ে তিনি রাজি হয়ে যাচ্ছেন। এবং তার হচ্ছে গিয়ে অ্যাডভাইজার ডাক্তার সাহেব যিনি হচ্ছে গিয়ে খুব বড় ইউটিউবে টক শো করতে 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 তিনি এখন মনে মন্ত্রী হয়ে গেছেন আর কি। আমাদের মতো আমরা তো যে আওয়ামী লীগের কাছে মার খেয়েছি, যেই ঘরে বসে আমি এখন বক্তৃতা করতেছি, যে রুমে বসে এখান থেকে আমার ছাছড়ায়া পুলিশ ধরে নিয়ে গেছে হচ্ছে গিয়ে 22 সালে নভেম্বর মাসে। তারপর নিয়ে যে আমার বাসার কাউরে বলে না যে তারা অ্যারেস্ট করছে, কয় নিয়েই নাই। হ্যাঁ, তারপরে বহুত ঘটনা চক্রে আমি আবার আসছি। তো আমাদের মতো কোনো কিছু করতে হলো না, দিনের পর দিন ধরে মিছিল করছি নানান ইস্যু, কখনো রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে মিছিল করছি, কখনো অ্যাকশন মোবিলের বিরুদ্ধে মিছিল করছি, হ্যাঁ, কখনো হচ্ছে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে করছি, কখনো তনু হত্যা ধর্ষণ নিয়ে করছি, হ্যাঁ, কত সাংবাদিক হত্যা নিয়ে করছি। আমরা আমাদের মতোই আসি আর কি। তারা সেরেফ টক শো করে নিরাপদ বলয় থেকে সেরেফ টক শো করে এখন তারা বিরাট উপদেষ্টা হয়ে গেছে। আর সেই বিরাট উপদেষ্টা তো প্রথমে খুবই হচ্ছে গিয়ে নোংরা ভাবে কথা বলুন, এখন আবার খুবই নরম ভাবে কথা বলুন। দুটোই ঠিক না, দুটোর কোনোটাই ঠিক না। আপনার একটা স্ট্যান্ড নিয়ে কথা বলতে পারেন, কিন্তু এখন আপনি বাংলাদেশ কোন জায়গায় ফেলবেন সেটাকে দেখার বিষয়। আমি ভুলে গেলাম যে চিফ এই ব্যাপারে আলাপ করছেই করে না, কিন্তু যদি সত্যি সত্যি শেখ হাসিনা আসবার চেষ্টা আসবে, ধরেন ডিসেম্বর কোন একদিন, ধরেন ওটা 16 ডিসেম্বর হতে পারে, 16 ডিসেম্বর বিজয় দিবসে তিনি হচ্ছে মার্চ শুরু করলেন বাংলাদেশের উদ্দেশ্যে, এবং তার সাথে হচ্ছে ধরেন ভারতে আছে এরকম হচ্ছে হাজারো কিংবা লাখো মানুষ যাত্রা শুরু করে বাংলাদেশ, এবং সেখানে ধরেন ইন্টারন্যাশনাল মিডিয়া শত শত সাংবাদিক যাত্রা শুরু করে। তখন বিএনপি সরকার কি করবে? তখন কি বিএনপি সরকার, এখন আপনি আপনার আলোচনার টাইটেলে আছে যে বিরোধী দলরা খুব সোচ্চার, কারণ ওরা তো সোচ্চার হবে, ওরা তো এখন 2 নম্বর বিরোধী দল। এটা যদি কোনো কারণে তারা 4 বা 5 নম্বর হয়ে যায়, আবার যদি 5% ভোটে চলে যায় জামাত ইসলাম, তাহলে কেমন হবে? ঠিক আছে, আসলেই তো তো তারা তো আসলেই তো 5% তাদের, আসলেই তো 5%। তো আবারও যদি 5% যায়, এখন তো আর 5% থাকবে না, এখন তো 0.5% নেমে যাবে, কারণ এত জল ঘোলা হয়ে গেছে। তো আবার যদি 0.5% নামতে কি হচ্ছে কি তারা চাবে তাদের যে স্ট্যাটাস তারা এখন বিলং করছে প্রধান বিরোধী দলের, তো প্রধান বিরোধী দলের স্ট্যাটাস কি কোনোভাবে কোনো সম্ভাবনা আছে অন্যকে ছেড়ে দেওয়ার জন্য? দেশের ভিতর থেকে কোনো শক্তি দাঁড়ায় যাওয়া কিংবা বাইরের থেকে আসা, কোনোভাবে তারা একটা কম্প্রোমাইজ করবে, তারা খুব জোরে জোরে চিৎকার করবে, এবং চিৎকার করতে গিয়ে কিন্তু একেবারে নাশকতামূলক ঘটনা ঘটতে পারে। ঠিক এবং আছে, সেই যে আবার আসবো। রক্তাক্ত ঘটনা ঘটবে আর কি, হয় জি। ব্রাশ ফায়ার করতে হবে, হয় হচ্ছে হাজার হাজার মানুষকে মারতে হবে যারা শেখ হাসিনার পক্ষে আসবে, কিংবা বন্দুকের নল ঘুরিয়ে দিয়ে এই এনসিপি জামাতের দিকে নিতে হবে, সেখানে গুলি করতে হবে, মারতে হবে। একদম এখন কাকে মারবে আর কাকে ছাড়বে? তো এরকম এক জটিল পরিস্থিতি বিএনপিকে সামাল দিতে হবে যদি নিয়মতান্ত্রিক ভাবে আলোচনা মাফিক যথাযথ সম্মান, যথাযথ নিরাপত্তা, যথা নিয়মে আন্তর্জাতিক এবং দেশীয় আইন এবং সকল গণতান্ত্রিক নর্মস, সকল কূটনৈতিক নর্মস ব্যবহারের মাধ্যমে তারা যদি এই বিষয়টাকে শান্তিপূর্ণ এবং হচ্ছে আইনসঙ্গত না করে, গণতান্ত্রিক না করে, তাহলে কিন্তু ডিসেম্বরে একটা বড় ধরনের একটা জায়গায় একটা ভূমিকম্প বাংলাদেশ দেখছে। একেবারেই সঙ্গে থাকুন। জিয়া করিম, যে ভাইয়ের কাছে আবার একটু আসি, তাহলে এই যে সাজিদুল হক রুবেল বলছেন যে একটা বড় চাপের মধ্যেই সরকার আছে, সরকারের অবস্থান বারবার পরিবর্তনের কারণে এবার যে অবস্থানটা পরিবর্তন করলেন, আপনার কাছে উনি আবার এটাও বলছেন যে এই অবস্থান আবার কখন পরিবর্তন করবে, আপনার কাছে কি মনে হচ্ছে সরকারের অবস্থান আবার পরিবর্তন হবে এমনটা মনে হচ্ছে কিনা? নাম্বার 1। নাম্বার 2 হলো এই যে বিরোধীদের হুঙ্কার, মানে এই যে নাহিদদের হুঙ্কার, এই হুঙ্কারটাকে কি আপনি বিবেচনায় নিচ্ছেন কিনা যে ভারতের সাথে সম্পর্ক ঠিক হবে না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে ফেরত না দিয়েছে? শেখ হাসিনা তো নিজেই আসতে চাইতেছেন। এখন আপনার পরের প্রশ্নটায় আগিয়ে আসি, কারণ হচ্ছে যে আপনি দেখেন সরকার একদিকে ইন্ডিয়াকে বলছে যে আমাকে তেল দাও, আমাকে ডিজেল দাও, আমাকে খাদ্য দাও, তাহলে সরকার কি নর্মালাইজ করতে চাচ্ছে না?
আর একটা হচ্ছে ডিপ্লোম্যাসিতে আপনি কোথায় দাঁড়াবেন। রুবেল ভাই কিছুটা বললেন যে ওনাকে দাওয়াত উনি তো প্রধানমন্ত্রী হিসেবে যাবেন না, কারণ ওই ব্রিক্সের তো উনি মেম্বার না, উনি যাবেন অন্য যে ব্রিক্সের এখানে একটা ব্যাপার আছে, ব্রিক্সের আউটরিচ, সাউথ ব্রিক্সের আউটরিচ যে প্রোগ্রাম, সেখানে আগেও প্রধানমন্ত্রী হ্যাঁ না গিয়েছেন। না সেটা যায়, ওনার অপরচুনিটি থাকতো যে এই সব নেতৃবৃন্দের সঙ্গে কথা বলা। Right. উনি যদি নাও যান সেই ক্ষেত্রে ওনার অপশন থাকতো যে উনি মানে ওনার প্রতিনিধি পাঠাতে পারেন বা অন্য কোনো পাঠাতে পারেন। এটা ডিপ্লোম্যাসি। আপনার তো দেশের কথা চিন্তা করতে হবে, আপনি এখন দেশের নেতা, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনার তো দেশের জনগণের, আপনার তো নিজের কথা চিন্তা। তাহলে কি আপনি নর্থ কোরিয়া হতে চান? নর্থ কোরিয়া হলে তো ভিন্ন কথা। আপনি একদিকে বলছেন যে আপনার গ্যাস দে, তেল দে, সবকিছু ইন্ডিয়াকে বলছেন। গ্যাস ইন্ডিয়াতে, তেল বিদ্যুৎ আসছে না ইন্ডিয়া থেকে, তেল আসছে না ইন্ডিয়া থেকে, তাহলে সেটা বলে দেন যে আমরা আপনাদের সঙ্গে চাই না কোনো সম্পর্ক কাট, আমরা আপনার সঙ্গে আপনার ভারতের সম্পর্ক থাকবে না, আপনার সঙ্গে মায়ানমারের সম্পর্ক থাকবে না। তাহলে আপনার সঙ্গে সম্পর্ক কার? আপনার প্রতিবেশী দুইটা। তাহলে আপনি কি বঙ্গোপসাগরে যাবেন? বলেন তো আমাকে। পৃথিবীর কোন দেশ কি এইভাবে বাঁচতে পারে? আর যেখানে আপনার ভৌগোলিকভাবে আপনি এমন জায়গায় বসে আছেন যার আপনার সব দিকে ইন্ডিয়া, একটা দিকে মায়ানমার, তা আপনি কোথায় যাবেন? আপনার তো সম্পর্ক নরমালাইজ করতে হবে। আমি তো সেই জন্য বলছিলাম ভুট্টো পরাজয় একটা পরাজিত রাষ্ট্র, সেখানে যে ইন্ডিয়ার সঙ্গে বসছে আলোচনায়, কেন বসছে? তার দেশের জনগণের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে। তাহলে আপনি কি এমন হয়ে গেলেন যে আপনি বসতে পারবেন না, আপনি যাবেন না? আবার ইন্ডিয়ার মানে অ্যাম্বাসাডারকে ডাকছেন, কথা বলছেন, সবই করতেছেন। আপনি দেখেন যারা এই পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে, আমি এর আগেও কথাটা বলেছি যে তারপরে করিম ভাই মাইন্ড করেন না, একটা মনে করাই দিই, 45 দিন হ্যাঁ। উনি আসার পর 45 দিন পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ডাকেনি। মানে এইটাকে কোনো কূটনৈতিক নর্মের মধ্যে পড়ে কিনা, ঠিক আছে? 45 দিন লাগছে ডাকতে। হ্যাঁ। পরে আবার দেখা গেল যে পররাষ্ট্রমন্ত্রী ডাকলো না, ডাকে খোদ প্রধানমন্ত্রী ডেকে মানে হয় চরম মানে বিপরীত থাকে, আবার নাহলে চরম ভাবে মাথা নত করে। না সেটাই আমি দুটোর কোনোটাই হচ্ছে যে ইয়ার মধ্যে পড়ে। এখন দেখেন যে যারা দেশের কথা চিন্তা করছে, যারা বাংলাদেশের কথা, ভূখণ্ডের জন্য জীবন উৎসর্গ করছে, তাদেরকে বারবার ভারতের দালাল বলা হয়েছে। এটা বাংলাদেশের রাজনীতিতে নতুন না, এটা পুরনো জিনিস। আমি একটু হিসাব দিয়ে দিই। 54 সালে যখন মুসলিম লীগ পরাজয় বরণ করে, তখন শেরে বাংলাকে ভারতের দালাল বলা হয়েছিল। এই পাকিস্তানিরা বলেছিল, যারা পাকিস্তানপন্থী রাজনীতি তারা। 57 সালে যখন কাকবারি সম্মেলন হয়, তখন ভাসানী সেলুট দিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে বলেছিল তোমাদের সঙ্গে আমাদের চলবে না, তখন ভাসানীকে ভারতের দালাল বলছে। 59 সালে হোসেন সরোয়ার দিকে ওই একই কারণে ভারতের দালাল বলছে। 66 সালে বঙ্গবন্ধু যখন 6 দফা দিলেন, শুধু ওনাকে ভারতের দালাল বলেনি, ওনাকে বলছে বিচ্ছিন্নতাবাদী নেতা। দেখেন সব কিন্তু দেশপ্রেমিক আমাদের নেতা, আমাদের পূর্ববর্তী নেতাদের সবাই ভারত। এবং তারপরে এসে শেখ হাসিনাকে, বঙ্গবন্ধু কন্যাকে ভারতের দালাল। এখন আসেন বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশকে কি দিয়েছে আর বিএনপি জামাত কি দেয়নি। দেখেন এই 2096 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে 98 সালে তখন প্রেসিডেন্ট ক্লিন্টন, তখন সরকার প্রধান যুক্তরাষ্ট্রের, উনি বাংলাদেশ সফরে গিয়েছিল তখন, এবং ওয়ার্ল্ড ব্যাংক, IMF সবাই বলছিল বাংলাদেশ গ্যাসের উপরে ভাসছে, বাংলাদেশকে গ্যাস রপ্তানি করতে হবে। বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন একমাত্র যদি 50 বছরের মজুত রেখে জনগণের অধিকার নিশ্চিত করা হয় তাহলে আমি এটা করবো, আর নাহলে করবো না। যার কারণে আওয়ামী লীগকে বেশি ভোট পেয়েও 2001 সালে পরাজয় মেনে নিতে হয়। 2001 সালে বিএনপি জামাত জোট সরকার করে কি করছিল? গোপন চুক্তি করেছিল টাটার সঙ্গে 25 বছরে যে তাদেরকে নিরবচ্ছিন্ন গ্যাস দিবে। তাহলে ভারতের দালাল কারারে ভাই? আসেন সেটা। বঙ্গবন্ধু কন্যা ইন্ডিয়া এবং মায়ানমারকে কোর্টে নিয়ে গেলেন। কোর্টে নিয়ে কি করলেন? সমুদ্রের একটা বিশাল অংশ বিজয় করে নিয়ে আসলেন। তার মানে বাংলাদেশের ভূখণ্ড বাড়লো। যে ছিটমহল নিয়ে দীর্ঘ দিন সমস্যা, সেইটার সমাধান করলেন। বাংলাদেশের আয়তন প্রায় 18,000 বর্গ একর বেড়ে গেল। তার মানে বাংলাদেশের আয়তন বেড়ে গেল। তার মানে কি শেখ হাসিনা কিভাবে
কিভাবে ভারতকে কাছে দেশ বিক্রি করলো? ভারতের কাছে দেশ তো বিএনপি জামাত বিক্রি করলো। 80 সালে জিয়াউর রহমান গোপন চুক্তি করে নাই ইন্দিরা গান্ধীর সঙ্গে? ভুলে যান কেন আপনারা? সুতরাং এই যে যারা ভারত বিরোধীদের কথা বলে, আসলে তারা হচ্ছে ভারতের প্রেতাত্মা, ভারতের দালাল। আর যারাদেরকে ভারতের দালাল বলা হয়, আসলে তারা হচ্ছে দেশপ্রেমিক বাংলাদেশের রাজনীতিতে। না হলে ভাসানীকে বলা হয়েছে, সরোয়ার্দীকে বলা হয়েছে, একে ফজলুল হককে বলা হয়েছে, বঙ্গবন্ধুকে বলা হয়েছে, একইভাবে বঙ্গবন্ধু কন্যাকে বলা হয়েছে। সুতরাং এইটার ব্যতিক্রম আমি দেখছি না। যারা ওই যে রুবেল ভাই বললেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় ডাকা থেকে প্রধানমন্ত্রী ডেকে জুতা পারলে জুতা পালিশ করে দেয়, এই হচ্ছে তাদের অবস্থান। একদিকে তারা বলছে আমরা ভারত বিদ্বেষী, আমরা ভারতের কোনো কিছু চাই না, আবার তাদের বিদ্যুৎ মন্ত্রী যে বলছে ভাই আমাদেরকে আরো তেল দাও। ভাই যার নুন খান তার একটু গুণ গান। আর সম্পর্ক উন্নয়ন করা হয় দেশের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে। এটা আপনার ব্যক্তি না। আপনি ব্যক্তি তারেক রহমান থেকে সরে আসেন, আপনি দেশের প্রধানমন্ত্রী। দেশের যাতে উন্নয়ন হয়, দেশের মানুষের যাতে ভালো হয়, দেশের মানুষকে যাতে সস্তায় জিনিসপত্র দিতে পারেন, কম দামে জিনিসপত্র দিতে পারেন, সেই কথা চিন্তা করেন। বিরোধী দল কি বলল, এই নাহিদের মতো টোকাইরা কি বলল, তাতে হবে না। আপনি দেখেন এই মতিউর রহমান, নিজামী, গোলাম আজম থেকে শুরু করে যারা এই পশ্চাত্যের শিক্ষার ব্যাপারে বারবার কথা বলে, তাদের ছেলে মেয়েরা কোথায় থাকে? গোলাম আজমের ছেলেরা কোথায় থাকে? লন্ডনে থাকে। লন্ডনে বেশিরভাগ, এক ছেলে শুধু বাংলাদেশে, আর সবাই তো লন্ডনে বসবাস করে। একদিকে ইহুদি নসরাত বলে গালি দিবে, আর একদিকে সেইখানে খাবে। নিজামীর ছেলে কোথায় থাকে? নর্থ ক্যারোলিনাতে থাকে না? তো এদেরকে কিভাবে বিশ্বাস করবেন? একেবারেই সঙ্গে থাকুন। এদের ব্লয় থেকে আরেকটা জিনিস, রুবেল ভাই এই একটা বিদ্যুৎ কেন্দ্রের কথা বললেন। আমি আসলে আপনারা যারা আছেন এই ব্যাপার নিয়ে আন্দোলন করেছেন, আমি আপনাদের সঙ্গে একটা আলোচনায় বসতে চাই, একটা বিতর্কে বসতে চাই। আপনারা কোন দিন সময় দিবেন? দরকার হলে এইটা বিপুল টকে হতে পারে যে কেন আমাদের কোল প্ল্যান্ট দরকার। কোল প্ল্যান্ট 70 সালে 60 সালে কোথায় ছিল, আর টেকনোলজি এখন কোথায় গেছে, এবং কেন এটার দরকার, এবং এনভায়রনমেন্টাল সাইডে কতটা ইম্প্যাক্ট হতে পারে, কতটা হতে পারে না। ইম্প্যাক্ট আছে, কিন্তু আপনারা যেভাবে বলেন আমি সেটা বিশ্বাস করি না। আমি দীর্ঘ 20 বছর আমেরিকাতে কোল প্ল্যান্ট নিয়ে কাজ করেছি, কোল অয়েল, ন্যাচারাল গ্যাস এবং নিউক্লিয়ার সেক্টরে। সুতরাং আমি আপনাদের সঙ্গে একটা বিতর্কে বসতে চাই। আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, যারা আসতে চান একেবারে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আসেন, আপনারা বসেন, আমি প্রমাণ করে দেব যে নাথিং ইজ ক্লিন। যেমন সোলার ইজ নট ক্লিন, নাথিং ইজ ক্লিন। একটু বেশি একটু কম। সুতরাং আসেন, আলোচনায় বসেন, শুধু তর্কের খাতিরে না, সায়েন্স দিয়ে প্রমাণ করে দেব। ধন্যবাদ। একদম। তৌহিদ ফিতরাত হোসেন, জিয়া ভাই বসবো, তবে আমার মনে হয় আপনাকে আগে বসতে হবে ভারত সরকারের সাথে, কারণ ভারত সরকার এনটিসিপিকে ভারতের ভূখণ্ডে এই কয়েল করতে দেয় না, হ্যাঁ, কিন্তু তারা বাংলাদেশে করতে অনুমোদন করছে। এইটা কেন করলো? এইটা আগে আপনার ভারতের জ্বালানি মন্ত্রণালয়কে আপনার বলতে হবে, ভারতের সায়েন্টিস্ট বলতে হবে, তারপরে আমাদের মতো সাধারণ মূর্খ মানুষদের সাথে আপনি আলোচনা ভারত কেন তাদের যে ন্যাশনাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের এইটা কেন ভারত বন্ধ করলো, তার ভূখণ্ডে কেন হচ্ছে এটা বন্ধ করলো? রুবেল ভাই আমি আপনাকে ক্লিয়ার করে দিব, এবং এই যে বন্ধ করছে তার ডকুমেন্টস আপনার কতগুলো দরকার হবে, ততগুলো দরকার ডকুমেন্টস আমরা দিব। এবং তখন ভারতের পরিবেশ মন্ত্রণালয় কি কি বিষয় উত্থাপন করছে সেটা নিয়ে পরিবেশ মন্ত্রণালয় এবং জ্বালানি মন্ত্রণালয়ের মধ্যে একটা বড় স্ট্রাগলও হয়েছে ভারতে, কিন্তু শেষ পর্যন্ত সেই স্ট্রাগলে পরিবেশ মন্ত্রণালয় জিতে গেছে। আমরা আমার মনে সাজেদুল রুবেল আমার কাছে 2004 সালে ভারতের একটা ডেলিগেট ইউএস আসে, তা ওই বিদ্যুৎ মন্ত্রণালয় সহ তারা আমাকে ইনভাইট করে, আমার সঙ্গে বসে আমাকে 5-10 বছরের জন্য যেতে বলে। আমি বলছি আমি কোনো দেশে যদি যেতে হয়, যেখানে আমার জন্ম সেখানে যাবো, অন্য জায়গায় যাবো না। তারা আমাকে রিকোয়েস্ট করে, বলছে 5 বছরের জন্য। আমি যাইনি। টেকনোলজি ইজ দেয়ার, আপনি সেই টেকনোলজি ব্যবহার করবেন কিনা সেটা হচ্ছে আপনার ব্যাপার। আপনার দেশে যখন বসাবেন তখন ওই টেকনোলজি কোথায় যাবেন। জার্মানি যখন সুনামি হলো যে জাপানে,
নিউক্লিয়ার পাওয়ারগুলো এফেক্টেড হলো, তখন জার্মানি অল নিউক্লিয়ার প্ল্যান্ট ডিকমিশন, দে ওয়েন্ট টু কোল প্ল্যান্ট। টেকনোলজি দেয়ার, আপনি টেকনোলজি ব্যবহার করবেন কি করবেন না সেটা আপনাকে সিদ্ধান্ত নিয়ে দেবে, আপনার দেশের এক্সপার্টিস আছে কি নাই সেটা সিদ্ধান্ত। এরপরে যখন আমাকে নিতে পারিনি, তারপর বলছে তুমি আমাকে কয়েকটা প্ল্যান্ট ট্যুর করা দাও, এবং যে ডেলিগেটটা ছিল তাদেরকে আমি নিজে ট্যুর দিয়েছি, শুধু তার দেশে কোল প্ল্যান্ট হয়েছে এই কথা বললে আমি মানবো না, বিকজ আই নো দিস। আমি তাদের, এবং টেকনোলজি ইজ দেয়ার, যেটা যে এনভায়রনমেন্টাল যে ইম্প্যাক্ট 70 সালে হতো, আজ 2026 সালে 95% রিডাকশন হয়েছে। টেকনোলজি ইজ দ্যাট, অল দ্য একেবারে। টেকনোলজি ইজ দ্যাট, ইফ ইউ ওয়ান্ট টু একেবারে। ইউজ ইট ওকে, দ্যাটস ফাইন, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ইউজ ইট দ্যাটস ডিফারেন্ট সিনারিও। ভাই সময় শেষ হয়ে গেছে, একদিন নিয়ে আরেকটা বিতর্ক করবো বিদ্যুৎ নিয়ে নিশ্চয়ই। আরেকজন রুবেল ভাই সহ আরেকজনকে নিব না, যাতে রুবেল ভাইয়ের পক্ষে কথা বলতে পারেন। সেই আমরা এখন তৌহিদ ফিতরাত ভাই আপনার কাছে শেষটা শুনি। তাইলে আপনি বিরোধীদের হুঙ্কার, এই নাহিদের মতো এত বড় একজন সুস্বাস্থ্যের অধিকারী, চিফ হুইপ বিরোধী দলের, হ্যাঁ, তিনি একটা হুঙ্কার দিচ্ছেন, আপনি এটাকে কেন আমলে নিচ্ছেন আমি বুঝলাম না। ভাই আসলে সবাই তাকে পেটু মটকা মটকা বলে, আমি না বলি আমি না এটা কিন্তু। বলছি না, সুস্বাস্থ্যের না, অধিকারী আমি আসছি আপনার কথাতেই আসতেছি। আপনি আমি তাকে বলি না, কারণ তবে আমি আরেকটা কথা বলি, আমি তাকে শাহবাগে যখন আন্দোলন করে তখন তাকে আমি দেখছিলাম সেইটা এইটা মিলাইতে পারতেছিলাম না কি বলেন। খুব সামান্য সময়ে মোটা হয়ে গেছে, তো এই জন্য একটু সন্দেহ জাগে। কারণ আপনার আচ্ছা বয়সে অনেক ছোট মানুষ, তাকে দিয়ে আর কথা বললাম না। আমি কেন আমলে নিচ্ছি না, এরা তো ওই যে রাগবি খেলায় দেখছেন না, চিয়ার্স পার্টি বলে কিছু মেয়ে থাকে, এই কোমরের মধ্যে কাপড় নিয়ে নাড়াচাড়া করে। আমার কাছে এই পুরা এনসিপিটাকে ওই চিয়ার্স পার্টি মনে হয়। হ্যাঁ, ইউনুস বলবে চলে যাব, বলার সাথে সাথে তারা বলবে যেও না সাথী, যেও না সাথী। হ্যাঁ, আপনি